ক্যাম্পাসে যে ভোটের যে লেভেল প্লেইং ফিল্ড এটি কিন্তু এখনো কিন্তু অনেক জায়গায় সংকুচিত রয়েছে। আমাদের বিশেষ করে আমাদের মেয়েদের হলগুলোতে কিন্তু আমাদের যে সকল মেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে বিভিন্ন ধরনের তাদের সাইন দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রকমের ভাবে তাদের বাধা সৃষ্টি করছে। তো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। আরেকটি যে বিষয় আপনারা দেখেন, গতকালকে যেই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটি আমাদের রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক এবং অশনি সংকেত। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্তটি নিয়েছে যে সেনাবাহিনী ডিপ্লয় করার জন্য, এই সিদ্ধান্তটি আসলে কি জন্য নিয়েছে এটি আমরা জানি না। আমরা সেনাবাহিনীর যে আচরণ, তাদের যে সিভিলিয়ানদের সাথে তাদের যে সম্পর্ক, এটি কিন্তু সবসময় হিংস্র রকম থাকে। তো আমরা বিশ্বাস করি যে ক্যাম্পাসে যদি সেনাবাহিনী মোতায়েন হয় তাহলে এটি একটি ভয়ের পরিস্থিতি তৈরি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ভয়ের যে পরিবেশ সেটি তৈরি করবে এবং তারা ভোট প্রদানের ক্ষেত্রে তারা আসলে ভাববে যে তারা আসলে ভোট কেন্দ্রে আসবে কি আসবে না। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি হয়নি যেটিতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি বলে প্রয়োজন আছে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। দলের যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকে ব্যানার যখন আপনি লাগাতে দেন বিধিনিষেধ ভঙ্গ করে, তখন আসলে অটোমেটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। আমার মনে হয় এক্ষেত্রে প্রশাসন একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে যে কোনো দলের বা কোনো প্রার্থীর ব্যানার টাঙানোর ব্যবস্থা না করা, যাতে সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হয়। সবাই ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে মেলমেশ করা এবং ব্যক্তিগতভাবে তাদের কাছে গিয়ে যে ভোট চাওয়ার ব্যাপারটা, এটি আমার মনে হয় একটি উচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া এখন পর্যন্ত আমি আসলে কোনো বাধার সম্মুখীন হইনি। আমি কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছি এবং আমার মনে হয় আমার যারা বাকি প্রার্থী আমরা সবাই আসলে সবার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছি। সবাই সবাইকে চিনি বিধায়, এই সাংস্কৃতিক কর্মী বিধায় আমরা আসলে সবাই সর্বমত প্রচারণা করছি। যখন দেখা হচ্ছে একজন একজনের সাথে, আমরা নিজেদের লিফলেট একজন একজনকেও দিচ্ছি। তো এখন পর্যন্ত আসলে পরিবেশটা খুব উৎসব মুখর। কিন্তু আমরা যত দিন যাচ্ছে, যেমন আমাদের ভিসি স্যার কিছুদিন আগে বলেছিলেন যে যদি ডাকসু বানচাল করা হয় তাহলে উনি সবকিছু বলে দেবেন পদ ছেড়ে। তো যখন একদম উচ্চ প্রশাসন থেকে এমন কোনো কথা আসে তখন বোঝা যায় যে আসলে পর্দার পেছনে হয়তো এমন কিছু আছে যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা জানি না। তো আমরা আশা করব যে প্রশাসন আসলে তাদের জায়গায় অটল থাকবে, যাতে এমন কোনো অবস্থা না হয় যে ডাকসুকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা এটি বানচালের কোনো চেষ্টা করা হয়। আসলে মূলত পৃথিবীর ইতিহাসের একটা সার্বজনীনতা হচ্ছে উত্থান পতন। তো আওয়ামী লীগ রেজিমে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল ইসলামপন্থীরা, সবচেয়ে বেশি চাপাই রাখতে চাইতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে। ভালো সাবজেক্ট দেওয়া হতো না, বিভিন্ন জঙ্গি শিবির ট্যাগ দিয়ে তাদের উপর অত্যাচার করা হতো। এর বিরুদ্ধে যে আপনি কথা বলবেন তারও কোনো পরিস্থিতি ছিল না, আমরা শুধু নীরবেশ হয়ে যেতাম। তো এই বিষয়টাকে উত্থানের প্রথম স্টেপ ছিল আমাদের 19 সালের ডাকসু নির্বাচন। 19 সালের ডাকসু নির্বাচনে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করেছি। মানে চিন্তা করেন, যখন নামাজ পড়লে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, সেখানে আমরা ইসলামী রাজনীতি নারায় তাক দিয়ে মিছিল করছি একসাথে 100 মানুষ। তো ওই যে ট্যাবুটা সেখান থেকে এক ধরনের ভেঙে গেছে কিছুটা। এরপরে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরই পায় এখন বর্তমানে 1, 2, 3, 4 হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তো এই যে মাদ্রাসা শিক্ষার্থী একটা গ্রহণযোগ্যতা সেটা দিন দিন তৈরি হচ্ছে। আর তৃতীয় যেটা আপনি শেষ বললেন যে এই উত্থানটা একটা মৌলিক কারণ, যেটা আমি প্রথমে বললাম যে আসলে আওয়ামী রেজিমে সবচেয়ে এই ইসলামপন্থীদেরকে চাপাইতে চাইছিল, যার পরিবর্তে আজকে ইসলামপন্থীদের উত্থান হয়েছে পৃথিবীর সার্বজনীন। আমরা আশাবাদী সেটাই, ইনশাল্লাহ সামনে যে বিবি আসবে ইনশাল্লাহ আমরা একজন শতভাগ আশাবাদী যে এখানে মাদ্রাসা শিক্ষার্থী থেকে বিবি হচ্ছে। এটা বলা আসলে মুশকিল, আর আমি কাউকে মেনশন করতে চাই না, কারণ এখানে অনেক দিক থেকে আগানো। এখানে প্রসিডিউরটা বা এখানে ভবিষ্যৎ নির্ধারণ করা খুবই কঠিন। আমি কাকে, সাদিক কায়েম ভাই আন্দোলনে ভালো ভূমিকা ছিল, ভালো ফেস আছে পুরো দেশে। আবিদ ভাই 19 সালে ডাকসুর অভিজ্ঞতা আছে, উনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, আমার সাথে ডাকসু করেছেন। আমি 19 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং কি তার ভিতরে একটা উদ্যমতা আছে। আর এই তো, আর মিডিয়ামিন মোল্লা ভাই তো বলতে গেলে নুরু ভাইয়ের এক ধরনের শিষ্য। তো তারাও নির্যাতিত ছিল দীর্ঘদিন, এখন তারাও এখনো মাঠে আছে। গতকাল নুরু ভাইয়ের হামলা হয়েছে। ওভারঅল কাউকে আমি আগিয়ে রাখছি না, কিন্তু সবারই এক ধরনের অভিজ্ঞতা আছে, পাশাপাশি সবাই স্যাক্রিফাইসও আছে। অবশ্যই আমাদেরকে গ্রহণ করছে। ভাইয়া বলি, বাধা বলতে ডাকসু নির্বাচনটাকে আটকাতে চেয়েছিল। আমরা গুটি কয়েকজন মানুষের ডাকসুর জন্য অনশনে বসেছিলাম। তো এখানে বিভিন্নভাবে তদবির করে এই ডাকসু নির্বাচনে আটকানোর প্ল্যান করা হচ্ছে। এখন ডাকসু নির্বাচন ঘোষণা হয়েছে, ছাত্রদল সবার শেষে তাদের প্যানেল ঘোষণা করেছে। মানে তারা না পারতে, আমার মনে হয় তারা না পারতে বিষয়টা করেছে। আমরা এখনো আশঙ্কা যে যদি নির্বাচনের ফলাফল নিয়ে বা পরিস্থিতি নিয়ে কোনো কিছু ঘোলাটে হয়,
তখন না জানি নির্বাচনটাকে কোন দিকে নিয়ে যাওয়া হয় এই জন্য আমরা পরিপূর্ণ আশঙ্কামুক্ত না।